হলো রেশন প্রক্রিয়া অষ্টম অধ্যায়। প্রথম আসলে তাহলে রেশন যেহেতু বললাম রেশন প্রক্রিয়া, তাহলে রেশন মানেটা কি? রেশন মানে জানো? মানে যে প্রক্রিয়া হচ্ছে জীব হচ্ছে অতিরিক্ত মানে বজ্র পদার্থ। হ্যাঁ, অতিরিক্ত বলতে যে প্রক্রিয়া আমাদের দেহের বজ্র পদার্থ দেহের বাইরে বের করে দেওয়া যায় তাকে কি বলা হয়? রেশন প্রক্রিয়া বলা হয় তাকে। তো রেশন প্রক্রিয়া এটা। তো এদের প্রক্রিয়াটা বললাম আসলে রেশন প্রক্রিয়া। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, রেশন প্রক্রিয়া জানলাম, তার আগে আমাদের এখন জানতে হবে যে রেশন আসলে কি। রেশন প্রক্রিয়া বললাম, রেশন পদার্থটা কি বললাম? বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থটাকে বলা হয় রেশন পদার্থ বলা হয়। কি বলা হয়? রেশন পদার্থ। হ্যাঁ, তো শর্টকাটে যদি আমরা বলি যে প্রক্রিয়া রেশন পদার্থ দেহের বাইরে বের করে দেওয়া হয় তাকে রেশন প্রক্রিয়া বলা হয়। তাহলে রেশন পদার্থ কোনগুলো? আমাদের দেহে অনেকগুলো রেশন পদার্থ আছে, মানে বর্জ্য পদার্থ আর কি। যদি আমাদের মেইন বলি সেটা হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বলি আমরা। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বলতে কি বোঝায়? অর্থাৎ ওই যে আমিষ থেকে আর কি যেগুলো তৈরি হয় আর কি। আমরা যে আমিষগুলো খাই সবগুলো কিন্তু আমাদের দেহে কি হয় না, ব্যবহৃত হয় না। আমরা জানি আমিষ পলিমার অফ দ্য কার পলিমার বলো তো? আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। সো আমরা যখন এই যে অ্যামাইনো অ্যাসিডের পলিমার অর্থাৎ প্রোটিন যখন খাই তখন কী হবে বলো তো? এই প্রোটিনটা মনে করো পরিপাক হয়, পরিপাক তখন তো পড়ছো, পরিপাক হয়ে আবার কী তৈরি করে? আমাদের এই যে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তো এই অ্যামাইনো অ্যাসিডটা কোথায় যায় বলো তো? এই অ্যামাইনো অ্যাসিডটা আবার পরিপাক হওয়ার পরে কি হয়? শোষণ হয়। পরিপাকের পরে অংশটা কি? শোষণ হবে। ক্ষুদ্রান্তের মধ্যেই তো পরিপাক হবে। আমাদের লিভার আমাদের স্টোমাক অর্থাৎ পাকস্থলিতে পরিপাক হয়, ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক হয়, দেন কি হয়? ওখানে শোষণ হয়। শোষণ হয়ে আমাদের কোথায় যাবে? লিভারে যায়। ঠিক আছে, লিভারে যায়। লিভারে যাওয়ার পরে এখানে কি হবে? মেটাবলিজম হয়। কি হবে? বিপাক হয়। বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়। তো দেহের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাজ করে। কারণ আমরা জানি আমাদের দেহের গঠন বৃদ্ধি সাধন এগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এগুলো কাজ বিপাক যেটা বললাম আসলে এটা কেমনে কাজ করে? এই যে লিভার থেকে মনে করো রক্তের মাধ্যমে মনে করো আমাদের পোর্টাল, এখান থেকে পোর্টাল ভেনের মাধ্যমে আমাদের লিভারে গেল, এখান থেকে আবার শিরার মাধ্যমে কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। হৃৎপিণ্ড সারা দেহ ছড়িয়ে দেয়। কি ছড়িয়ে দেয়? অ্যামাইনো অ্যাসিড। প্রয়োজন যতটুকু আছে সেগুলো ছড়িয়ে দেয়। ওগুলো বিভিন্ন কাজ করে, ওগুলো না বলি। তো এই যে যেটা অতিরিক্ত থাকে, আমরা অনেকে বলি যে বেশি বেশি আমিষ খাও, দেহের জন্য কাজ করে, তবে অতিরিক্ত খালে সেটা আবার কাজ করে আর আমাদের নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত প্রোটিন আবার শরীরের জন্য অনেকবার ক্ষতি করে, অনেক বর্জ্য পদার্থ তৈরি করে। ঠিক আছে, যেমন অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের কিডনিতে পাথর হতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো সব কিছুর একটা ওভার ডোজ মানে ওভার রিয়েক্ট আছে, ইফেক্ট আছে। তো এখানে এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেটা বললাম সেটা আবার আমাদের কি হবে? লিভারে গিয়ে কি হবে? ডিঅ্যামিনেশন বিক্রিয়ার মাধ্যমে। কি বলো তো? ডিঅ্যামিনেশন। অর্থাৎ এই যে অ্যামোনিয়া ভাঙার হয়, এটা কি তৈরি হবে? আমাদের অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, এর এক পর্যায়ে কী হবে? এটা থেকে ইউরিয়া হবে, NH2 CO NH2, ইউরিয়া তৈরি হবে। ইউরিয়াটাই মেনলি বর্জ্য পদার্থ, মেইন বর্জ্য পদার্থ। তো এটা আবার আমাদের এই বর্জ্য পদার্থ দেহের মধ্যে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো এটাকে আমাদের অপসারণের প্রয়োজন পড়ে, সেটা আমাদের মূত্রের মাধ্যমে অপসারণ হয়ে যায়। আরও অনেক ধরনের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আছে বর্জ্য পদার্থ আমাদের দরকার পড়ে। তো কথা হলো যে আচ্ছা ঠিক আছে, বললাম আমরা অ্যামোনিয়া বের করে দিই। তাহলে আরেকটা বিষয় আছে না, অ্যামোনিয়ার কাজটা কি? দেখ, অ্যামোনিয়াকে আমরা মানে এর কি অ্যামোনিয়া অ্যাসিডের কাজটা কি? এই যে বললাম আসলে অ্যামোনিয়া অ্যাসিডটা খাই আমরা প্রোটিনের মাধ্যমে, তাই না? প্রোটিনের মধ্যে অ্যামোনিয়া অ্যাসিড থাকে। আবার পরিপাক পড়ছো যে ওখানেও পড়ছো হয়তো বা, যে আমরা যে অনেকেই তো মনে করো তার যে যতটুকু মনে করো আমিষ প্রয়োজন অতটুকু আমিষ কিন্তু খায় না। আমিষ যতটুকু প্রয়োজন ততটুকু খায় না, আছে না? সবাই তো খাইতে পারে না সমান পরিমাণে। তাহলে তাদের কাজটা কীভাবে হয়? শর্করা জাতীয় খাবার খাইতো নাকি? না হলে তো বাঁচবে কেমন? শর্করা জাতীয় খাবার খায়, শর্করা যেহেতু অ্যাভেলেবেল। এই শর্করা জাতীয় খাবারটা কি তৈরি হতে পারে বলো তো? আমিষে পরিণত হতে পারে। আচ্ছা, এগুলো হয়তো পড়ছো যে আমরা যে খাবারটা খাই গ্লুকোজটা গ্লাইকোজে পরিণত হয়, আবার গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হতে পারে দরকারে। গ্লুকোজটা গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। আবার প্রয়োজনে কি হয়? এই গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজে পরিণত করে। বিভিন্ন হরমোনাল ব্যাপার আছে এখানে, ইনসুলিন, গ্লুকাগন হরমোন ব্যাপার আছে। পড়ছো কি এগুলো? আবার এখানে আরও পড়ছো যে যাদের দেহের মধ্যে মনে করো অ্যামিনো অ্যাসিড বা আমিষের ঘাটতি হয়, এই যে শর্করা থেকে কী তৈরি হতে পারে? অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে। কী তৈরি হতে পারে? অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে, তাই না? এটা গ্লুকোনিওজেনেসিস বলা হয়। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস। ওকে, তো মেইন কথা হলো তাহলে অ্যামিনো অ্যাসিডের কাজটা কি একটু জানা উচিত না? অ্যামিনো অ্যাসিডের কাজটা কি?
তো অ্যামিনো অ্যাসিডের কাজটা হলো কি, আবার দেহের ভেতরে গিয়ে প্রোটিন তৈরি করা। আমাদের দেহের মনে করো যে এই যে আমাদের দেহের গঠনটাই মিলে প্রোটিন স্ট্রাকচার। মাংসের মধ্যে কি থাকে? প্রোটিন না। তাহলে আমাদের দেহটাই মানে কি প্রোটিন আর চর্বি দিয়ে গঠিত, তাই না? তো এই যে প্রোটিনগুলো কীভাবে তৈরি হয়, আবার এই যে আমরা অ্যামিনো অ্যাসিড খাচ্ছি না, এখান দিয়ে আবার কি তৈরি হয়? প্রোটিন থেকে প্রোটিন তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? আর অনেকভাবে তৈরি হয়। তো আমরা যে অ্যামিনো অ্যাসিডটা খাচ্ছি, এটা দেহের ভেতরে আবার গিয়ে প্রোটিন তৈরি হয়। কীভাবে জানো? পড়ছো মনে হয় এখানে যে একটু অর্থায় বলেন একটা পড়ছিলা? আচ্ছা, কোষের গঠন পড়ছিলা? হ্যাঁ। কোষের মধ্যে কি থাকে বলো তো? নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়ার ক্রোমাটিন থাকে, আর এখানে বিভিন্ন ধরনের অঙ্গন থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। ছোট ছোট কিছু একটা পড়ছিলা, মনে আছে? রাইবোজোম। কাজ কি করছিলা? ও আচ্ছা, প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা। তাহলে প্রোটিনটা সে কিভাবে তৈরি করে জানো? অ্যামিনো অ্যাসিড থেকে। অ্যামিনো অ্যাসিড থেকে। অর্থাৎ এগুলো অনেক ব্যাপার আছে, তোমার ছোট ক্লাস বলা যাবে না। ওখানে অনেক ধরনের রাইবোজোম আছে, আমরা জানি রাইবোজোম, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, এগুলো। তো অনেক ধরনের রাইবোজোম কি করে, সরি রাইবোজোম বললাম কে, এই তো রাইবোজোম নাকি, মানে আমাদের অনেক ধরনের কি আছে, ডিএনএ আরএনএ আছে না? তো অনেক ডিএনএ আরএনএ আছে যেগুলো আমাদের অ্যামিনো অ্যাসিড ক্যারি করে, যেমন ট্রান্সফার আরএনএ, ঠিক আছে? তো এইগুলা, এই অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে একটা একটা করে এই চেইন তৈরি করে রাইবোজোম করার মাধ্যমে কি তৈরি হয়? এবার প্রোটিন তৈরি হয়ে যায়। আচ্ছা, ফাংশনাল কোনো একটা কাজ করতে হবে প্রোটিন, বুঝতে পারছো? তো এইভাবে দেখো আমাদের আসলে এখানে কাজগুলো হয় আর কি। তো এই যে এই কাজগুলো হওয়ার পরে যে অতিরিক্ত যে আমাদের অ্যামিনো অ্যাসিডটা থাকে, সেটাকে মেনলি বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে বের করে দিতে হয়। এটাই হলো আমাদের রেশন। তো যাই হোক, অনেক বিস্তারিত কথা বললাম, আমরা একটু বই দেখে যাই কি বলছে। তো দেখো, জীবদেহে কোষের ভেতরে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। এতে জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো সুচারু রূপে সম্পাদিত হয়, জীব বেঁচে থাকে। রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য, আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকারক পদার্থ দেহ থেকে বের করে দেওয়া খুবই জরুরি। যেমন শোষণের সময় গ্লুকোজ ভেঙে কী তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। এটা একটা আমাদের, এটাও রেশন পদার্থ। তো হ্যাঁ, আমরা একটু পরে দেখবো যে আমাদের দেহে কী কী রেশন অঙ্গ আছে, যেমন আমাদের ফুসফুস আছে, ত্বক আছে, কিডনি সব থেকে মেইন, এগুলো বিভিন্ন করা হয়। দেখো, রক্ত এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায় এবং ফুসফুস দেহ থেকে বাইরে নির্গত করে। তাহলে এখানে ফুসফুসে কি একটা রেশন অঙ্গ হিসাবে কাজ করে, যে কি করে রেশন পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে। একইভাবে বৃক্ক কি করবে? কিডনি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, অতিরিক্ত অম্ল শরীর থেকে বের করে দেয়, ঠিক আছে? তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কিসের মাধ্যমে বের হয়ে যায়? মেনলি কিডনির মাধ্যমে বের হয়ে যায়। মেনলি আমরা বলি 85% হলো আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর কি। তো এই অর্থে বৃক্ষ কর্তৃক ঘটিত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং বৃক্ষের নানা রোগ সম্পর্কে আলোচনা করা আছে। ওকে, কী কী জানতে পারবো এটা আমরা বললাম না, যাই হোক আমরা দেখি কী কী জানি। তো প্রথম হলো রেশন কি। তাহলে রেশন একটা প্রক্রিয়া, যেটা বললাম। রেশন মানবদের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। বিপাক প্রক্রিয়া বলতে কি বোঝায় বলো তো? বোঝো কি বিপাক বলতে কি বোঝায়? মানে হচ্ছে যত রকমের রাসায়নিক কাজ, হ্যাঁ, দেহের ভেতরে যত রকম রাসায়নিক কাজগুলো হয়ে থাকে এগুলোকে আমরা বিপাক বলে থাকি। ইংলিশে কি বলি? মেটাবলিজম। হ্যাঁ, মেটাবলিজম, এগুলোকে বিপাক বলে থাকি আর কি। তো মেয়েকে যদি বলি যে এখানে একটা জিনিস, সুন্দর একটা জিনিস বলি, সিকোয়েন্স। প্রথমে হয় কি, আমরা কি বলি? খাবার যে খাই, এটা খাওয়ার পরে কি হয় বলো তো? ডাইজেশন। তারপরে কি হয় বলো তো? অ্যাবসর্পশন। তারপরে কি হয় বলো তো? এই যে মেটাবলিজম। প্রথমে খাইলাম, তারপরে এটা কি হজম হবে, তারপরে কি হবে? শোষণ করবে অন্তর্প্রাচীর দিয়ে, দেন তারপরে এটা যাওয়ার পরে লিভার যে বিভিন্ন অংশে যে পৌঁছে যাবে, সেটা কি হবে? মেটাবলিজম হয়, বিভিন্ন বিক্রিয়া হয়, ঠিক আছে? এটা সিকোয়েন্স আর কি। ওকে, তো তারপরে দেখো, দেহের এই বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমতে থাকলে নানা রকমের অসুখ দেখা যায়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে কি বলা হয়? রেশন বলা হয়। তাহলে এই সংখ্যাটা বলতে পারো, মনে রাখতে হবে। দেখো, রেশন কিন্তু সবারই দরকার, আমাদের দৈনন্দিন জীবনেও দরকার। বলতে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ময়লা হয়, বা আমাদের ব্যবহৃত পানিগুলা বের করতে হয়। তোমাদের এখানে ড্রেনগুলো পরিষ্কার করতেছে, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ হয়ে গেছে। তো এটা কিন্তু একটা রেশনের অংশ, আমাদের মানে সমাজের একটা রেশনের একটা প্রক্রিয়া, এটা ড্রেনের মাধ্যমে হয়ে থাকে। তো এটা পরিষ্কার করতে হয়, মানে এটার মাধ্যমে আমাদের সমাজের ময়লা আবর্জনা পরিষ্কার করি। একবার ভাবো, যদি এটা বন্ধ থাকে কি একটা অবস্থা হয়ে যাবে, থাকাই যাবে না, বসবাসই করা যাবে না।
দুর্গন্ধে। তাহলে দেখো শরীরের অতিরিক্ত পানি, লবণ, জৈব রাসায়নিক পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে কি করা হয়, দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক শালভিত্তিক বৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। ওকে, মানবদেহের রেচন অঙ্গগুলো হলো কি, হলো কিডনি বা বৃক্ক প্রধান যেটা। এছাড়া আরও যেটা বললাম কি আছে আরও বলো তো, ত্বক, ফুসফুস, ঠিক আছে, এগুলো হলো আমাদের রেচন অঙ্গ। ওকে, তো এখন বললাম এখানে যেটা তার প্রধান রেচন অঙ্গ কোনটি, কিডনি। মানবদেহের রেচন অঙ্গ হলো কিডনি, এটা ডাইরেক্ট এটা বলা ঠিক হয় না, প্রধান রেচন অঙ্গ হলো কিডনি, তার রেচন অঙ্গ আরও আছে, ঠিক আছে। আর এই বৃক্কের একক কি বলতো, কিডনি বা বৃক্ক, বৃক্কের একক হলো নিউট্রন। আরেকটা একক আছে এর মতোই কনফিউশনাল, এর কাছাকাছি আসে, কি বলতো, স্নায়ুতন্ত্রের একক কি, স্নায়ুতন্ত্রের একক নিউরন। হ্যাঁ, আচ্ছা, তো স্নায়ুতন্ত্র হলো নিউরন, এটা হলো নেফ্রন। ও আচ্ছা, দুইটা এরকম। হ্যাঁ, নিউরন আর এটা হলো নেফ্রন। অনেকে উল্টা উল্টা হয়, এটা লাগাই দেয়, কিন্তু বৃক্কে ওটা কেমন থাকবে, ওটা তো নিউরন তো আলাদা জিনিস। হ্যাঁ, আলাদা জিনিস, বাট এই যে আর্লি স্টেজে ওটা উল্টা পাল্টা হয় আর কি। বলবে যে বৃক্কের একক কোনটি, নিউরন লাগাই দিতে পারে, হয় এটা পরীক্ষার মধ্যে স্টেজে কি হয়ে যায়। তো এটা না, এটাই মনে থাকে না, সে লিখে দিলাম না, লিখে দিয়ে আবার উল্টা পাল্টা করলাম নাকি আবার। দেখো অনেকে বলে যে মানে অনেকে নাকি উল্টা পাল্টা হয় না, তো নতুন একটা কথা বলার পরে তো ভাই বলে ভাই এখনই মানে উল্টা পাল্টা হয়ে যাবে পরে, আগে জানতাম না, ঠিক আছে তো মানে দেখার পর মনে হয় এটা পরে দেখো। এখন রেচন পদার্থ বলতে কি, যেটা বললাম এই যে বর্জ্য পদার্থগুলো, মেইনলি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানবদেহে রেচন পদার্থ মূত্রের মাধ্যমে দেহের শরীর থেকে বের হয়ে আসে। স্বাভাবিক মূত্রের ভর হিসাবে প্রায় 95% কি পানি থাকে। আর বাকিগুলো কি বলতো, বিভিন্ন আমাদের এই যে বর্জ্য পদার্থ। অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে কি, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, যেগুলো বললাম, বিভিন্ন লবণ। এই সবগুলো কি বলতো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নয়, তিনটা থাকবে, অনেকটা থাকবে, গ্লুকোজ। তো এই তিনটা বাদে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। ওকে, তো ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং কি দেখা যায়, হলুদ দেখা যায়। এটা কিন্তু পরীক্ষা আসে এমসিকিউ। কিসের কারণে মূত্রের রং হলুদ কেন, ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে হলুদ দেখায়। দেখো আরো বিভিন্ন কারণে, আরো বেশি হলুদ হতে পারে, যেমন জন্ডিস হলে হতে পারে। কেন বলো তো, জন্ডিস হলে হলুদ কেন হয়, হলুদ কে করে, এটার পরিমাণ তখন বাড়বে হয়তো, এটা বিলিরুবিনের পরিমাণ বাড়ে। বিলিরুবিন, হ্যাঁ, ওটা কি, বিলিরুবিন হলো এটা একদম কেমিক্যাল সাবস্টেন্স, যেটা আসলে তৈরি হয়ে থাকে হলো আমাদের হিমোগ্লোবিন থেকে। কি থেকে বলো তো, হিমোগ্লোবিন তো বোঝো, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, পড়ছিলাম তো কিছুদিন আগে আসলাম। আমি তোমাকে এটা বলছিলাম, তখনও বলছিলাম যে হিমোগ্লোবিন ভেঙে কি তৈরি হয়, বিলিভার্ডিন। মানে প্রথমে কি হিম এবং গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন, এটা প্রোটিন, এটা কি আয়রন, হিম মানে আয়রন, এটা থেকে বিলিভার্ডিন দেন বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিনটা মেনলি হলুদ রঞ্জক একটা পদার্থ, যেটা বেড়ে গেলে আমরা জন্ডিস বলে থাকি। আচ্ছা, ওকে, মানে একটা সাইন সিমটম অফ জন্ডিস, বুঝছি, ঠিক আছে। তো জন্ডিস বিভিন্ন কারণে হয়ে থাকে, ওটা আমরা বলছিলাম তখন, এখন বলবো না। তো বৃক্ক বা কিডনি, তার প্রধান রেচন অঙ্গ যেটা। ওকে, দেখো মানবদেহের, তোমার তার বাসায় করতে হবে না, দেখো বই রিডিং দিয়ে এসছি। দেখো মানবদেহের উদর গহ্বরের পিছনের অংশে, মানবদেহের উদর গহ্বরের পেছনের অংশে, তোমাদের তো সহজ আছে এসএসসি, কোনো কঠিন শব্দই নেই। ইন্টারমিডিয়েটে যেমন মেনলি যে টিচাররা পড়ায়, মনে করো যে বেসিক্যালি এই জন্য স্লাইড নিয়ে এসে তৈরি করে বা বোর্ডে পড়ায় দেয়, স্টুডেন্টরা দেখা যায় যে বাসায় গিয়ে বই আর শব্দই বোঝে না। আচ্ছা, হয় ইন্টারমিডিয়েট অনেক কঠিন শব্দ থাকে, আছে তো বোঝে না, অনেক কি সমস্যা হয়ে যায়। ওই ইয়াতে আবার বই দেখে পড়ায় না তখন, হ্যাঁ, মানে এখন যেমন বই দেখে পড়ায়, তখন তার নিজের মতো বোঝায়, বই দেখলে মনে হয় অন্য কিছু মনে হয়। তারপরে এখনো তো দেখা যায় বই তো দেখে সবাই বোঝায় না, স্লাইড তৈরি করে নেয় সহজ করে, তো সহজ করে বিষয়টা বুঝছে, কিন্তু বই তো বুঝতে হবে, অনেক কঠিন শব্দের সাথে পরিচয় হতে হবে, তাই না, নিজের, তাহলে তোমার ভোকাবুলারি বাড়বে কেমনে। হ্যাঁ, তো মানবদেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের কি বলছে, উদর গহ্বরের পিছনে, উদর মানে কি পেট, পেটের পিছনের দিকে এবং মেরুদণ্ডের দুদিকে, আমরা তো জানি মেরুদণ্ডের কাকে বলছে, পিছনের দিকে যেটা, মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জর, এই যে দুইটা খাঁচা আছে না, বক্ষপিঞ্জরের নিচের দিকে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে, ঠিক আছে।
বুঝতে পারছো বিষয়টা কোথায়? একবারে তাহলে এই যে পিছনের আমাদের উদ্ধার কব্বরের পিছনের দিকে এই যে বক্ষপিণ্ডের নিচে মেরুদণ্ডের এই যে মাঝ বড় দুই সাইডে এই দিকে দুইটা কিডনি, অনেকে মনে করে নিচে মনে হয় কিডনি, সো কিডনি হলো এখানে, মুভি দেখছিলাম বুঝছো, এখানে হাত দিয়ে কিডনি বের করে, ঠিক আছে, বাংলা মুভি দেখছিলাম অনেক আগে, তো দুটি কিডনি অবস্থান করে, তো প্রতিটি কিডনি দেখতে মানে কয় এখানে ব্যথা লাগতেছে, এখানে কিডনি বের করে নিছে, ঠিক আছে, ইতিহাস বদলাই দিছে। তো প্রতিটি বৃক্ষ দেখতে সিমবিসির মতো, ঠিক আছে, কিসের মতো? সিমবিসির মতো, ওকে, এবং লালচে হয়, লালচে খয়েরি রঙের হয়ে থাকে আর কি। তো বৃক্ষ লালচে দিয়েছে, একদম ভুলভাল দিয়েছে, যাই হোক, লালচে খয়েরি রঙের আর কি, অনেকটা খয়েরি রঙের। বৃক্ষের বাইরের পার্শ্ব উত্তল এবং ভেতরে কি থাকে? অবতল থাকে। তাহলে পার্শ্ব উত্তল এবং ভেতরে অবতল, বিষয়টা কেমন? এই যে এরকম, তাই এরকম থাকে। তাহলে এই যে পার্শ্ব উত্তল এবং ভেতরে কি অবতল না? অবতল উত্তল বোঝো? অবতল লেন্স উত্তল লেন্স পড়ছিলাম? হ্যাঁ পড়ছিলাম। তাহলে তো বোঝো। তাহলে এটা হলো এই যে ভেতর দিকে ডাবানো, বাইরের দিকে ওঠানো, এটা এইভাবে হয়, ঠিক আছে, এরকম হয় এরকম, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এখানে। তো এটা হলো কি কিডনি, এটাকে বলে ইউরেটার। ওকে, আমরা একটু দেখবো একটু পরে গঠন। এখন দেখো এই যে অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? হাইলাস বা হাইলাম বলা হয়ে থাকে। ভাঁজ কোনটা? এই যে এটা, এই যে একটা কি আছে না অংশ, এটাকে বলে কি? মাঝের জায়গাটাকে আমরা কি বলি? হাইলাস বা হাইলাম বলে থাকি। ওকে, হাইলাম মানে কি? হাইলাস মানে কি? এক বছর নেই, হাইলাম মানে কি? বহু বছর। ওকে, এগুলো তো বোঝো নাকি? হাইলামের ভেতর দিয়ে ইউরেটার এবং রেনাল শিরা বের হয়। এই যেটা বললাম না, বড় যেটা নালী, ইউরেটার মানে কি? এর মধ্যে দিয়ে মূত্রগুলো বের হয়ে যায়, এসের দিকে যায়। দুইটা ইউরেটার থাকে, দুইটা বৃক্ষে, বুঝছো? এপাশ থেকে একটা আসে, এপাশ থেকে একটা আসে। মনে করি এটাই, এটা ছোটো ভাই, এক পাশে কিডনি, এটা এই যে দুইটা একত্রে আসে, এখানে এসে মিলিত হয়, এখানে মূত্রথলি থাকে, কি থাকে? বা ব্লাডার বলি না আমরা, মূত্রথলি থাকে। ওকে, তো এরকম একটা আমি কিডনি একটা পূর্ণাঙ্গ একটা সেটা অহন গেলাম, যদি ছোটো হয়ে গেলো এটা। তো যাই হোক, তো এইভাবে থাকে আর কি। তো এটা হলো ইউরেটার বলি আমরা, ঠিক আছে। তো ইউরেটারের কাজ কি? এখানে যে মূত্রটা তৈরি হয়, এটা এখান দিয়ে পাস করে আমাদের মূত্রথলিতে নিয়ে আসে। একটা নির্দিষ্ট পরিমাণ মূত্র জমা হলে কি হবে? আমাদের মূত্রে চাপ তৈরি হয় আর কি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, মানে এটা পরিমাণ কত? মানে মেনলি 500 ml মতো এরকম। তোমাদের কিছু একটা মনে পরিমাণ দেওয়া আছে, এটা আমরা পরে দেখতেছি। তো দেখো বের হয়, তাহলে কি বললাম? এটাতে কি বের হচ্ছে বলো তো? ইউরেটার এবং রেনাল শিরা বের হয়। রেনাল শিরা কেন? রেনাল মানে কি? রেনাল মানে কিডনি, আর শিরা মানে কিডনি শিরা, ঠিক আছে। ওকে, রেনাল ধমনী বৃক্ষে প্রবেশ করে, বুঝতে পারছো? তার বৃক্ষে কি প্রবেশ করতেছে? ধমনী। বের হচ্ছে কি? শিরা, এটা একটু মনে রাখতে হবে, শিরা প্রবেশ করে। ওকে, দুটি বৃক্ষ থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। মূত্রাশয় মানে কি? এই যে এটা ইউরিনারি ব্লাডার, এটাকে বলা হয় মূত্রাশয় বা মূত্রথলি বলা হয়। ইউরেটারের ফানেল আকৃতির, কি বলতো? ফানেল আগে, ফানেল বোঝো? প্রস্থ অংশটাকে পেলভিস বলা হয়। তো এই ফানেল আকৃতির প্রস্থ অংশ কি বলা হবে? পেলভিস। পেলভিস কোথায়? এই দেখো ইউরেটারটা এই যে এখানে আসলো, আচ্ছা এই যে প্রস্থ অংশ, ফানেল একটা প্রস্থ অংশ থাকে না, এটাকে পেলভিস বলা হয় থাকে। ফানেল কি? এই যে এরকম একটা জিনিস, মানে ত্রিকোণাকার করে। কি করা হয় বলতো? বার্থডেতে মূলত ইয়ে করে। আবার হচ্ছে বার্থডেতে করে, মানে হচ্ছে সান্টা ক্লজের মাথায় থাকে না, ওটা তো ফানেল আসলে কেন হয়? ফানেল আকৃতি বলি না, ওই ফানেলটা আসলে কি কাজ ব্যবহার করে? বিভিন্ন ধরনের লিকুইড সাবস্টেন্স ঢালার জন্য, কেমিস্ট্রিতে বড় নাই, মিল্ক তেলের দোকানে দেখবে এগুলো আছে, যেভাবে লাগানো আছে, কিছু একটা ধরার মতো ধরিয়ে ঢালিয়ে দেয়, এটা আর কি। ওখান থেকে আসে সবগুলো ফানেল আকৃতি। সো ওকে, তাহলে আমরা বললাম এখানে। তাহলে এখন দেখো, এটা বললাম, তাহলে এখানে যে এই যে ইউরেটারের সামনে অংশ, সেটাকে বলবো আমরা পেলভিস বলবো। ওকে, তারপর দেখো বৃক্ষ সমন্বয়ে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, এদের কি বলা হবে? রেনাল ক্যাপসুল, ঠিক আছে। তাহলে যেটা বৃক্ষের আবরণকে কি বলা হয়? রেনাল ক্যাপসুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের কিছু শব্দ আছে যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বা এমসিকিউ হিসেবে জানতে হয়। বৃক্ষের আবরণকে রেনাল ক্যাপসুল বলা হয়ে থাকে। ওকে, তাহলে এখন যদি একটু গঠনটা দেখো, খেয়াল করো বৃক্ষ দেখতে কেমন। দেখো সামষ্টিকভাবে দেখো, এই যে একটা বৃক্ষ, তাহলে উপরে বাইরের অংশটা উত্তল, ভেতরের অংশটা অবতল। অবতল অংশের ভাঁজকে কি বলা? আমরা হাইলাম বা হাইলাস বলে থাকলাম, এখানে ভাঁজের মধ্যে দেখা যায়। ওকে, এখন দেখো এই বৃক্ষের মধ্যে দুইটা অংশ থাকে,
কয়টা অংশ ভাগ করি প্রথম? দুইটা। একটা হলো কর্টেক্স বাইরের অঞ্চলকে, আর একটা ভেতরের অংশকে কি বলবো আমরা? মেডুলা। এই দেখো এটুকু মেডুলা, এটুকু কি বলছে? কর্টেক্স। আর বাইরে যে প্রাচীর আছে তা কি বলছি আমরা? রেনাল ক্যাপসুল, বৃক্ষ ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। বুঝতে এই যে বাইরে যা বলুন দেখতেছি আমরা একটা পিঙ্ক কালারের, তো এটা হলো রেনাল ক্যাপসুল। ক্যাপসুলের তাহলে রেনাল ক্যাপসুল দেখলাম, রেনাল ক্যাপসুল বাইরে। তারপরে কি দেখলাম? একটা অংশ দেখলাম, সেটা কি বলতো? ক্যাপসুল। তারপরে দেখলাম কর্টেক্স। কি কর্টেক্স? রেনাল কর্টেক্স। তারপরে একটা অংশ আছে, এটা কি বলতো? মেডুলা। মেডুলা মানে কয়েকটা মানে স্তর আর কি। হ্যাঁ, এটা এই কর্টেক্স মেডুলা সব অঙ্গের ক্ষেত্রেই মোটামুটি আছে, বুঝছো? যে বাইরের অংশকে আমরা কর্টেক্স বলে থাকি, ভেতরে মেডুলা বলতে থাকি, এটা কমন জিনিস। তো কর্টেক্স এবং মেডুলা, ওকে। তো এটা একটা বিষয়। এখন দেখো এই যে কর্টেক্স এবং মেডুলা বললাম, আসলে এর মধ্যে কি থাকে বলো তো? এর মধ্যে থাকে হলো নেফ্রন। কি থাকে? নেফ্রন। আমরা বললাম কি বৃক্ষের গাঠনিক একক কি? নেফ্রন। অর্থাৎ অনেকগুলো একটা বৃক্ষের মধ্যে অনেক অনেক নেফ্রন থাকে, 10 থেকে 12 লক্ষ মোটামুটি থাকে হলো নেফ্রন। কত থাকে বলো তো? 10 থেকে যে যাওয়া আছে, 10 থেকে কি থাকে? 12 লক্ষ নেফ্রন থাকে। কোথায় বলো তো? বৃক্ষে। মানুষের প্রতিটি বৃক্ষে থাকে 10 থেকে 12 নেফ্রন থাকে। এখানে একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন হয়, বুঝছো? কিরকম? মানব দেহে কয়টি নেফ্রন থাকে? কতগুলো নেফ্রন থাকে বলো তো? আচ্ছা, তাহলে 20 থেকে 24 লক্ষ। হ্যাঁ, 20 থেকে 24। কিন্তু এটাই ভুল করে, যে বলছে মানব দেহে ডাইরেক্ট অপশন আছে 10টি, বারো পড়ছিলাম তো। আচ্ছা, ওটা তো একটা। হ্যাঁ, কিন্তু এটা মনে থাকে না তো পরীক্ষার সময়। এখন মনে আছে, বাট তুমি তো পরীক্ষা দিচ্ছ, এটা মনে থাকবে না। 10 থেকে 12 লক্ষ পড়ছিল না, আনসার দেখাও। না দেখিয়ে দেখাও। কিন্তু এখানে বলছে যে প্রতিটি, মনে রাখতে হবে যে এটা প্রতিটি বৃক্ষে, বুঝছো? সো এটা একটু মনে রাখতে হবে। আবার অনেকেই মনে রাখে যে এটা 10 থেকে 12 আছে, তার মানে প্রশ্ন আসবে আমাদের 20 থেকে 24 লাগাতে হবে। লেখা যে একটি বৃক্ষে কয়টি আছে, বুঝছো? মানে কনফিউশন। হ্যাঁ, একটি বৃক্ষে কত আছে, তখন আবার ঝামেলা হয়ে যায়। সো এটা একটু মনে রাখতে হয়। তো তাহলে দেখলাম আমরা এখানে কি আছে বলো তো? আমরা এই অংশগুলো দেখলাম। এখন দেখো এই যে আমরা বললাম এই যে রেনাল মেডুলার মধ্যে মেইনলি, তাহলে এই যে অংশটা যেটা ভেতরের অংশটা বললাম, এই অংশ এটা কি বললাম বলো তো? রেনাল মেডুলা অংশ বললাম না, ভেতরটুকু। আর বাইরেটুকু কি বললাম? কর্টেক্স। ওকে, দেখো রেনাল মেডুলার অংশের মধ্যে আমরা অনেকগুলা কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে এই যে কিছুর মধ্যে দেখতে পাচ্ছি এরকম চূড়ার মতো, পিরামিডের মধ্যে দেখতে পাচ্ছি না কিছু একটা? পিরামিডের মধ্যে দেখা যাচ্ছে না? উল্টানো পিরামিডের মধ্যে দেখছি না? মনে করো এটা আমরা পিরামিডের বেস ধরলাম, এটা চূড়া, তো উল্টানো পিরামিডের মধ্যে দেখা যাচ্ছে না এখানে? তো এগুলোকে বলা হয় পিরামিডই বলা হয়। কি বলা হয়? পিরামিড। তা আসলে পিরামিডগুলো কার বলো তো? রেনালের না? তাহলে এটার নাম হবে রেনাল পিরামিড। কি বলো তো? রেনাল পিরামিড বা বৃক্ষের পিরামিড। হ্যাঁ, তো আমরা এটা রেনাল পিরামিডে বলে থাকি। আচ্ছা, কারণ এগুলো সব ইংলিশ টার্ম, ল্যাটিন টার্ম। তো এটা হলো রেনাল পিরামিড বলে থাকি আমরা, ওকে। এখন দেখো রেনাল পিরামিড এখানে কি থাকে বলো তো? আসলে কি না গঠিত? এর মধ্যে রেনাল পিরামিডে অনেক কি থাকে, এখানে এর মাঝের মধ্যে কি থাকে বলো তো? আমাদের এই যে নেফ্রনগুলো থাকে। কি থাকবে? নেফ্রনগুলো থাকবে। তো আসলে বৃক্ষের যে কাজটা আমরা বলি মিলে কি করে থাকে? নেফ্রন, এককভাবে প্রতিটা নেফ্রন, তো নেফ্রন দ্বারা বৃক্ষ গঠিত, নেফ্রনও কাজ করে দেয়। যেমন আমার স্নায়ুতন্ত্র মোটামুটি পড়ছে মনে হয়, স্নায়ুতন্ত্র আসলে নিউরন দ্বারা গঠিত। নিউরনগুলোই তো মিলে তথ্য আদান প্রদানের কাজগুলো করে থাকে না? তো এখানে ঠিক সিস্টেমটা একই। তো এরকম, তাহলে আমাদের এই বৃক্ষের গঠনটা একটু শিখতে হয়, ঠিক আছে? তো বৃক্ষের গঠনটা আমরা কীভাবে শিখবো? তাহলে এভাবে মনে করো তুমি বৃক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে? করার পর কী করবা? এখানে অনেকগুলো তুমি পিরামিড দিবা। পিরামিড দিবা, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমাদের দিতে হবে আর কি, বোঝাতে হবে যে মাঝে মাঝে দুই একটা নেফ্রন ওভাবে অঙ্কন করে দিতে হবে। নেফ্রন এখন করে দেখবা যেখানে আছে নেফ্রন, আমরা একটু নেফ্রন অঙ্কন করা শিখবো একটু পরে, দিলে হবে। এখানে মিল দেখাতে হবে যে কলমই তো মনে করো মোটা থাকতেছে, এটা সমস্যা। তাহলে এখানে মনে করো তো এখানে মনে করো এই যে দেখাইতে হবে এখানে যে এখানে কি প্রবেশ করে বলো তো? শিরা প্রবেশ করে। আচ্ছা, নীল দিয়ে। হ্যাঁ, নীল দিয়ে। আবার কি আছে বলো তো? ধমনী। শিরা তো বের হয়, ধমনী তো প্রবেশ করে। ধমনী প্রবেশ করবে, শিরা আসবে, ধমনী প্রবেশ করবে। আর ইউরেটার তো আসতেছে, বের হচ্ছে, এগুলো দেখতে হবে। এখানে আবার থাকে, নার্ভও থাকে, হলুদ কালারে দেখানো যায় আর কি। তো এগুলো থাকে আর কি, ধীরে দেখলে এটা মিলে আমাদের কিডনি। তারপরে এখানে তুমি বাইরের অংশ লিখে দিলাম, বাইরে এটা ক্যাপসুল থাকবে, তারপরে হলো কি কর্টেক্স মেডুলা পেলভিস, ঠিক
ঠিক আছে, আর ভাস্কে বলা হাইলাম এর লিখে দিলে শেষ। কিন্তু আমাদের পরীক্ষায় এটা মেইনলি আসে না অতটা, তো আসে মেইনলি যে চিত্র সেটা হলো নিউরনের চিত্র অঙ্কন করতে হয়। কার বলো তো? নিউরন। একটু পর আমরা দেখতেছি নিউরন। তো এগুলো আমরা নামগুলো জানলাম। তাহলে এই যে একটা নিউরন দেখলাম, নেফ্রন দেখলাম, কর্টেক্স, মেডুলা, রেনাল ক্যাপসুল বা বৃক্ষ ক্যাপসুল, আর একটা হলো কি পেলভিস, রেনাল ধমনী। নামগুলো সবই জানলাম, রেনাল ধমনী, রেনাল শিরা। ওকে, তো এখন দেখো এটা পরে অ্যাড করে দেখি এখানে কি বলে। তাহলে দেখো এই যে ক্যাপসুল যেটা বললাম, ক্যাপসুল সংলগ্ন অংশ কি বলা হয়? কর্টেক্স। বাইরে যেটা বললাম ভিতরের অংশ কি বলা হবে? মেডুলা। এবং উভয় অঞ্চলে যোজক কলা এবং রক্তনালী দিয়ে গঠিত, বুঝতে পারছো? তাহলে দেখো মেডুলায় সাধারণত কি থাকে বলো তো? 8 থেকে 10টি রেনাল প্লেমার থাকে। কয়টি বলো তো? এটা একটু মনে রাখতে হবে। 8 থেকে 12টি রেনাল প্লেমার থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। অগ্রভাগ বলতে কোন? অগ্রভাগ বলতে এই দিকে রেনাল প্যাপিলা গঠন করবে। কি করবে বলো তো? প্যাপিলা গঠন করবে। ওকে, এই প্যাপিলা কি করবে? পেলভিসে উন্মুক্ত হবে, বুঝতে পারছো? ওকে, মানে অগ্রভাগ বলতে এই দিকে? না না, এই দিকে অগ্রভাগ। বুঝছি। পিরামিডের অগ্রভাগ কোনটা বলে? চূড়াকে বলি না? ওটাই আর কি। তো প্যাপিলা কি করবে? পেলভিসে উন্মুক্ত হয়। এখানে অনেক কথা ছিল, তোমাদের ক্লাসে নাই। মানে ওটা উন্মুক্ত হয় কি করে? ওটাই তো নিয়ে আসবে, মূত্র নিয়ে আসবে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পরে দেখতেছি। তো দেখো এখানে নেফ্রনগুলো তো এখানে সবগুলো উন্মুক্ত হচ্ছে। দেখো তো রেনাল প্যাপিলা দেখছো এখানে। তো এগুলা এই যে এখানে মেইলে বৃক্ষগুলোতে কি হবে? মূত্র তৈরি হবে। এই দেখছো, এই যে এখানে কি হবে আমরা একটু পরে ডিটেলস পড়বো, তখন বুঝতে পারবো। মেইলে দেখো এই যে একটা তো প্যাপিলা, দেখো একটা কি পিরামিড। প্রতিটা পিরামিড দেখো কি আছে এগুলো বলো তো এক একটা করে? এগুলো কি নিউরন না? একটা নেফ্রন না? তো নেফ্রনগুলোর এগুলো হলো সংগ্রাহী নালিকা, এই যে সংগ্রাহক নালিকা। এগুলো দেখো এখানে এই যে প্যাপিলা তৈরি করতেছে, এখানে গুলো মনে করো ফোটায় ফোটায় কি পড়তেছে? মূত্র পড়তেছে, বুঝতেছো? ওকে ওকে। প্রতিটি বৃক্ষে বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাকে কি বলা হয়? ইউরেনিফেরাস নালিকা বলা হয়। ওকে, প্রতিটি ইউরেনিফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক বা নালিকা এই দুইটি প্রধান নালিকায় বিভক্ত থাকে। তাহলে কি বলবো বলো তো? ইউরেনিফেরাস নালিকা কিসে বিভক্ত থাকে? নেফ্রন আর হচ্ছে সংগ্রাহক নালিকা। এটা মেইনলি একদম রিসেপ্টিভ ইম্পর্টেন্ট জিনিস, মাধ্যমিকে দিয়েছে, গুরুত্বপূর্ণ দেয়নি। নেফ্রন দেখো মেইনলি এই সংগ্রাহক নালিকাটাও তোমার নেফ্রনের অংশ, বুঝছো? এটা দিছে দুটো আলাদা দিছে আর কি, এমনিতে ভাগ করছে। নেফ্রনের অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে কি পরে একটা সংগ্রাহক নালিকা নেফ্রনের মধ্যে একটা অংশ, বুঝছো? তাহলে দেখো নেফ্রন মূত্র তৈরি করে, আর সংগ্রাহী নালিকা কি করবে? রেনাল পেলভিসে মূত্র পরিবহন করে। ওকে, তাহলে নেফ্রন সম্পর্কে আমরা একটু দেখি, তারপরে আমরা যাই একটু নেফ্রনটা আসলে কেমন। তো এখানে যদি বলি, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কি থাকবে, সেখানে তুমি নামগুলোকে দেখাই তাহলে পরিচিত হবে। তো এখানে দেখো এই যে এরকম একটা জিনিস আছে গঠন, যেটা এই যে মোটামুটি ইউ এর মতো, হ্যাঁ ধরে আছে এইভাবে একটা, ওই যে ইয়ে আছে না, রেঞ্জ আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে যন্ত্রপাতি খোলার জন্য, ব্লাড খোলার জন্য রেঞ্জের মতো ওইরকম একটা জিনিস এখানে। ওকে, এখানে দেখো একে ক্যাপসুল বলে থাকে, আবরণের মতো না? ক্যাপসুল, একে বলি আমরা বোমান্স ক্যাপসুল। হ্যাঁ, বোমান্স ক্যাপসুল। এর মাঝে দেখো আরো একটা জিনিস আছে, জালের মতো আছে, ভেতরে কি দেখা যাচ্ছে না, কিন্তু এটা অনেকটা কি মতো? জালিকার মতো। এটা হলো কি? গ্লোমেরুলাস। কি বলবো? গ্লোমেরুলাস। তাহলে এই দুটো মনে রাখতে হবে। তাহলে এটা কি বোমান্স ক্যাপসুল, এটা কি গ্লোমেরুলাস। ওকে, তারপরে কি দেখো এই যে গ্লোমেরুলাসে দেখো একটা লাল জিনিস আসছে না? লাল মানে কি যেন বলছিলাম? এটা হচ্ছে ধমনী। তাহলে এটা একটা ধমনী। তো ধমনীটা দেখো একটা অংশ কি করছে বলো তো? এই যে একটা অংশ আসছে, এটাকে বলা হয় কি? ইফারেন্ট। আর একটা অংশ আবার এটা আসে আবার চলে গেল, এটাকে বলা হবে অ্যাফারেন্ট ধমনী। এটা দুটাই কিন্তু যায় নাই। তো মনে করো কেমন হচ্ছে যে, মনে করো তাহলে এখান থেকে কি হবে আমাদের তো এইগুলো কিন্তু আবার কোথা থেকে আসছে? বাইরে থেকে না। এই যে এখান থেকে কি ঢুকলো বলো তো? এই যে এখানে ধমনী ঢুকলো না? ঢুকে এখান থেকে পৌঁছে যায় আমাদের নেফ্রনের চূড়ায় পৌঁছতে যায়। প্রতিটা নেফ্রনে ব্রাঞ্চ যায়, বুঝছো? তোমাদের ক্লাসে ওগুলো নাই। প্রতিটা নেফ্রনে এই যে রক্তনালিকার ব্রাঞ্চ যায়, শাখা প্রশাখা যাবে, ঠিক আছে? তো এখানে শাখা প্রশাখাগুলো আসলো,
আসার পরে কি হবে, এই যে এখানে ঢুকলো আমাদের বোমাস ক্যাপসুল, বোমাস আমাদের আমাদের গ্লোমেরুলাসে ঢুকলো। ঢোকার পরে দেখো এর মধ্যে কি দূষিত রক্তগুলো গেল না, দেহের রক্ত তো যাচ্ছে না, তো দূষিত রক্তগুলো যাচ্ছে ওইখানে ছাঁকনি হয়। হ্যাঁ যাই, আমরা জানি যে আমাদের দেহের 22% রক্ত ঢোকে এখানে, বুঝছো? তো অনেক রক্ত, সব বেশি রক্ত এখানে আসে, চাপ প্রেশার অনেক বেশি থাকে সবসময়। নালিকাটা তো ছোট থাকে মনে হয় দেখে তো। হ্যাঁ এগুলো তো ছোটো নালি, মেলে এখান দিয়ে রক্ত যায়। তো আসলে এর মধ্যে দিয়ে অনেক নেফ্রন আছে না, তো এই নেফ্রনগুলোতে কী হবে, রক্ত যাবে, যার পরে কী হবে, এর মধ্যে যে যত দূষিত পদার্থ আছে, বর্জ্য পদার্থ, এখানে যে ছাঁকনি আছে জালের মতো, মনে করছি পরবিশিষ্ট ছাঁকনিগুলো আছে, এর মধ্যে দিয়ে ওই বর্জ্য পদার্থগুলো চলে যাবে, কিন্তু রক্ত যাবে না, রক্তকণিকাগুলো যেতে পারবে না, শুধু কি আসবে, রক্তের মধ্যে পানিগুলো আসবে, রক্তের মধ্যে দিয়ে যে পানিগুলো আছে ওইগুলো যাবে, প্লাজমা যেটা আছে পানি, তো রক্তের রসটা যাবে, রসের সকল উপাদান যাবে না কিন্তু, আবার মানে ওখান থেকে পানিটা যাবে আর কি, পানির সাথে বর্জ্য পদার্থগুলো নিয়ে যাবে। এই পানি আবার পুরোটা কিন্তু আবার যায় না, এই যে এখান থেকে পানিগুলো বেড়ে আসলো আর রক্তকণিকাগুলো বের হয়ে গেল, বেরো কোথায় যাবে, এগুলো সব শিরার মাধ্যমে বের হয়ে যাবে, বুঝতে পারছো? এমন কথা হলো, এই যে এখান থেকে পানিটা আসলো, এই পানিটা এই পথে বিভিন্ন জায়গায় আর কি হয়, দেহের ভিতরে শোষিত হয়, প্রয়োজনে আবার এর মধ্যে ঢোকেও, ঠিক আছে, বিভিন্ন ধরনের লবণ দেহের বাইরে বের হয়ে যায়, আর বর্জ্য পদার্থ আসে আবার, তো এক পর্যায়ে কী হয়, এখানে মূত্র তৈরি হয়, এই মূত্রটা সংগ্রাহী নালিকার মাধ্যমে আমাদের কোথায় পৌঁছে বলো তো, এই পেলভিসে এসে পৌঁছে, তখন পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে বের হয়ে যায়, বুঝতে পারছো? তো এখন হলো তাহলে আমাদের নামগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে কি বললাম, এটা ধরেন এইখানে হচ্ছে প্রয়োজনীয় কিছু যদি বের হয়, সেটা আবার রক্তনালিকায় ফেরত দেওয়ার মতো সুযোগ নেই, এখানে বের হবে। হ্যাঁ সবাই বের হয় না, যেমন কিছু শোষিত হয়, যেমন আমাদের এই যে বৃক্ষের সমস্যা হলে কি হয় বলতো, যেমন নেফ্রোটিক সিন্ড্রোম যাদের বলি আমরা, প্রোটিন পাস হয় বৃক্ষ দিয়ে, কি পাস হয়, প্রোটিন। এই সংগ্রাহক নালিকা এটা যে শোষণ করার পর ওইটা আবার রক্তনালিকায় পাঠিয়ে দিবা, কোনটা, এই যে সংগ্রাহক নালিকাতে যে প্রয়োজনীয় সংগ্রহক নালিকা আশা করা যায় না, তখন এটা একদম মূত্রে আমাদের যায়, পেলভিসে যায়, তখন প্রস্রাব রূপে চলে যায়। এই যে এর মধ্যে লুপগুলো আছে না, এইগুলোর অনেকটা কি আছে, ভেদ্যতা আছে, পার্মাবিলিটি আছে, বুঝছো? এখান থেকে এক্সচেঞ্জ করতে পারে, আমরা করব, মানে পাশাপাশি ইয়া থাকে নাকি, রক্তনালিকা ওইটার পাশাপাশি থাকে? হ্যাঁ আচ্ছা, রক্তনালিকা বলতে তো একটা যে ধরনের সিস্টেম না, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস না, এখান থেকে কিডনি থেকে দেহের বাইরে বের হয়ে যায়, কিডনির দেহতে বেরিয়ে যায়, মানে প্রবেশ করে, ওখান থেকে আবার আমাদের রক্তনালী চলে যায়, ঠিক আছে, আশেপাশে তো রক্তনালী আছে, তো এগুলো এরকম হয় আর কি। তো আমাদের নামগুলো আগে পড়ি, তারপর তোমার ক্লাসে অনুযায়ী যতটুকু বোঝানো যায় গুছিয়ে বোঝা যাবে না। তো গ্লোমেরুলাস, তারপরে অ্যাফারেন্ট ধমনী, দুইটা বললাম, মানে আমাদের ইফারেন্ট ধমনী, গ্লোমেরুলাসে আসার পরে কি হলো, অ্যাফারেন্ট ধমনী হয়ে বের হয়ে গেল, তারপরে এটা নিচেরটা ক্যাপসুল আছে, কি বলতো, বোমাস ক্যাপসুল। ওকে, দেন দেখো এই যে একটা দেখো মোটা একটা নালিকা না, একে বলে কি, নিকটবর্তী পেছানো নালিকা, নিকটবর্তী পেছানো নালিকা, হ্যাঁ, কার এই যে এটা বোমাস ক্যাপসুলের নিকটবর্তী পেছানো নালিকা, এর দূরে একটা আছে, দেখো এটা কি বলছি আমরা, প্রান্তীয় পেছানো নালিকা, মাঝে দেখো একটা লুপের তৈরি আছে না, হেনরি লুপ, একে বলি হেনরি লুপ, উনি আবিষ্কার করছিল নাকি, হেনরি লুপ। হ্যাঁ, তো এখানে দেখো আমরা যদি এটা কেন বলে কি বলতো, নিম্নগামী, এটা হলো ঊর্ধ্বগামী। ওকে, তারপরে এটা প্রান্তীয় বললাম। তারপরে দেখো এই যে এগুলো আসে আবার কি হয়, সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা মানে কি বলতো, এখানে কিন্তু দেখো একটার মধ্যে কিন্তু অনেকগুলো আবার নেফ্রন যুক্ত হতে পারে, ঠিক আছে, দেখছো যেখানে মানে আছে মানে কি, এখানেও কি অন্য একটা অংশ ব্রাঞ্চ এসে যুক্ত হতে পারে, ঠিক আছে, অন্য একটা নেফ্রন এসিয়া যুক্ত হতে পারে, ঠিক আছে, এটাই আর কি। তো এখানে আর কি এইগুলো আর কি বিষয়। তো আমরা এখন দেখি, এরপরে এর মধ্যে একটু পড়ে দেখি। তাহলে নেফ্রন, তো বৃক্ষের ইউরিনোফিলাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে কি বলি আমরা, নেফ্রন বলে থাকি। ওকে, মানবদেহের প্রতিটি বৃক্ষে কত থাকে, প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন একটি রেনাল ক্যাপসুল বা মালপিজিয়ান অঙ্গ থাকে। রেনাল ক্যাপসুল এবং মালপিজিয়ান অঙ্গ বা রেনাল টিউবুল নিয়ে গঠিত। তাহলে কী কী দ্বারা গঠিত বলো তো, বৃক্ষ, রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, আরেকটা হলো রেনাল টিউবুল দ্বারা গঠিত। তা রেনাল কর্পাসলটা মিলিয়ে যে দুটো অংশ আমরা কি বললাম এখানে, এই যে গ্লোমেরুলাস এবং বোমাস ক্যাপসুল, এই দুটো অংশ ভাগ করা হয়। কাকে, এই যে রেনাল কর্পাসলকে। আর রেনাল টিউবুল মানে এই যে টিউবটাকে কি বলা হয়, রেনাল টিউবুল বলা হয়। ওকে, দুইটা অংশ নিয়ে গঠিত। তাহলে
এই যে মালপিজিয়ান বলছি না অঙ্গ, বুঝলে আমাদের এখানে এটা আমরা ব্যবহার করা হয় না, মানে পতঙ্গের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়, মালপিজিয়ান অঙ্গটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা বলি ঘাসফড়িংয়ের রেসিন অঙ্গের নাম কি, মালপিজিয়ান অঙ্গ, আচ্ছা বুঝছো? মানে কথা এটা আর কি মালপিজিয়ান অঙ্গ কীটপতঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে এইভাবে নালী থাকে, এইভাবে এই যে এইভাবে একটা অঙ্গ থাকে, এর পাশে এইভাবে মালপিজিয়ান নালী ছড়ানো থাকে ভিতরে, এটা রক্ততে এবার নাড়াচাড়া করে, বুঝছো? তো ওখান থেকে রক্ত থেকে শোষিত করে নেয় বিভিন্ন পদার্থ রক্ত, এদেরকে আমরা মালপিজিয়ান নালী বলি। ঠিক আছে, যাকে এখানে দিয়েছে এইভাবে তোমাদের জালিকা টাইপের, মানে এই যে পানির মধ্যে ময়লা ইয়া করার জন্য জাল ব্যবহার করে না যেরকম, ওইরকম নাকি? না না, ওরকম না, এটা হলো একটা গাছ যদি হলো গাছের শিকড় হয় না, ছোট ছোট অনেক শিকড় হয় না, না মানে আমি বললাম ওই শিকড়গুলো রক্তের মধ্যে নাড়ানাড়ি করে না, টানাটানি করে না, মানে এটা জালিকার মতো না, মেনলি জালিকার মতো না আর কি। এই যে এরকম মনে করো চুলের মতো, চুলের কাঠামো আছে না, মানে কৈশিক টাইপ, হ্যাঁ কৈশিক, তো এরকম আছে, মানে এটা দেহের বাইরে থেকে এভাবে রক্তের মধ্যে গেল, ওতে হিমোসিল থাকে, বুঝো না? আচ্ছা, মানে রক্ত গহ্বর থাকে, তো গহ্বরের মধ্যে এগুলো এভাবে সরে থাকে। তো এইগুলো অগ্রভাগে কি এটা কি থাকে, ভেদ্যতা থাকে, প্রবেশ করতে পারে বর্জ্যপদার্থ, বুঝছো? প্রবেশ করে যাওয়ার সময়, হ্যাঁ এর মধ্যে প্রবেশ করে, এর ভেতরে পোর আছে, ভেতরে আবার সূক্ষ্ম ছিদ্র আছে, ক্যানেল আছে, আচ্ছা, তো ওর মধ্যে দিয়ে প্রবেশ করে, এর মধ্যে ভেতরে এখানে যায়, বুঝতে পারছো বিষয়টা এরকম। মানে এটা আবার যে আন্দোলিত হয় আর কি দেহের ভেতরে, এইভাবে ঢেউ খেলে আর কি রক্তের ভিতরে, তো এগুলোকে আমরা মালপিজিয়ান নালিকা বলি। ওকে, তাহলে বললাম এগুলো বললাম। এখন দেখো বললাম কি, রেনাল কর্পাসল এবং আর কি বললাম, রেনাল টিউবুল দুইটা অংশ দ্বারা গঠিত। তো দেখো প্রতিটি রেনাল কর্পাসল আবার গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল এই দুটো অংশে গঠিত, দুটো অংশে বিভক্ত। বোমান্স ক্যাপসুল কি করবে, গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে, কি থাকবে, এই যে মাঝে লাল অংশটাকে বেষ্টন করে আছে ক্যাপসুলটা। ওকে, বোমান্স ক্যাপসুল কি দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো, কিসের মতো, পেয়ালার মতো, দুই স্তর, এটা মনে রাখতে হবে, একটা যে একটা স্তর আর একটা হলো বাইরের স্তর, কয় স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটা অংশ, রিসের মতো বললে তো। হ্যাঁ, তারপর দেখো গ্লোমেরুলার এক গুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি, যেটা বললাম এই যে চাকরির মতো কাজ করবে, যেটা গ্লোমেরুলাস জালিকা দিয়ে তৈরি। ওকে, তো রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল, কি বলতো, অ্যাফারেন্ট আর্টারিওল কি করবে, ক্যাপসুলের ভেতরে প্রবেশ করে 50টির মতো কি করবে, কৈশিক জালিকা তৈরি করে। এটা মেনলি একটা, যেমন বললাম যেখানে মেনলি এটা যে অ্যাফারেন্টে আসে, তো এটা আসার পরে কি হবে, এখানে 50টির মতো, যেমন করে এখানে বিষয়টা এরকম যে এখানে একটা আমরা গেলাম, তারপর এটা মনে এখানে দিলাম, এখানে কি হবে, এটা যাওয়ার পরে এখানে সূক্ষ্ম অসংখ্য কি হলো, নালী তৈরি করবে। আচ্ছা, তো এই নালীর তৈরি কত বলো তো, 50টি। এইগুলো হলো এখানে আছে, আবার এইগুলো মিলে কি তৈরি করবে, আর একটা নালী, বুঝতে পারছো? মানে চাপটা যেন বেশি হয় এই কারণে নাকি? হ্যাঁ, তা এখানে আসতেছে আমাদের ক্ষুদ্র নালী আসছে, এখান থেকে কি হবে, প্রতিটা থেকে বের হয়ে যাবে। তো এখানেই দেখো এটাই আছে যে এই যে ক্ষুদ্র জালিকা তৈরি করলো, এটা কি বলতো, গ্লোমেরুলাস। আচ্ছা, গ্লোমেরুলাসের আসলো এটা এখানে, আর এটাকে কভার করে আছে কি বলতো, পেয়ালার মতো, এটা হলো আমাদের এটা কাটা। তাহলে যেটা আসবে এটা হলো অ্যাফারেন্ট ইফারেন্ট। ওকে, কিন্তু বিষয়টা হলো এরকম। তো এগুলা আবার বিভক্ত সূক্ষ্ম রক্ত জালিকা সৃষ্টি করবে, আরও সূক্ষ্ম। এসব জালিকার কৈশিক নালীগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল আবার গঠন করে চলে যায়, সৃষ্টি করে, এবং ক্যাপসুল কি হবে, ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। দেখ, গ্লোমেরুলাস ছাকরির মতো কাজ করে, রক্ত থেকে পরিশোধিত তরল উৎপন্ন করে, বুঝতে পারছো? রক্ত থেকে কি করবে, এই যে দূষিত পদার্থগুলো নিয়ে একটা যে ওটা কি করবে, নিচের দিকে আমাদের চলে যাবে, আর আমাদের যেগুলো রক্ত না কণিকাগুলো, এগুলো আমাদের ইফারেন্ট আর্টারির মাধ্যমে চলে যাবে, আর দূষিত পদার্থ সব পানিগুলো নিচের দিকে থাকবে। ওকে, এই তরলকে কি বলা হয় বলো তো, আলট্রা ফিল্টেড। কি বলা হবে, আলট্রা ফিল্টেড। মানে কি, এই যে এখানে যে তৈরি হলো, রক্তটা এখানে আসলো, আসার পরে আবার এখানে চলে গেল, ফিল্টার হয়ে যেগুলো জমা হলো, পাতিত হলো যেগুলা, ঠিক আছে, তো পাতিত হলো সেটা কি বলা হবে বলো তো, আলট্রা ফিল্টেড। ওকে, এসে আলট্রা ফিল্টার রেনাল টিউবুলের মধ্যে দিয়ে কী হবে, প্রবাহিত হবে। তাহলে আলট্রা ফিল্টারগুলো কী হবে, এখান থেকে আসবে, প্রবাহিত হবে।
এ প্রবাহিত হওয়ার সময় আরও অনেক দফা কি হবে, শোষণ হবে, নিঃসরণ হবে, মানে কি আরও এখান দিয়েও কি অনেক তরল আসতে পারে, অনেক সাবস্টেন্স আসতে পারে, লবণ আসতে পারে, আবার কি হতে পারে, চলে যেতে পারে। এগুলো বিভিন্ন অংশে বিভিন্ন কাজ, এগুলো যদি মেডিকেলে পড়ো তাহলে বুঝতে পারো। অনেক অনেক ব্যাপার আছে এখানে। কনসেন্ট্রেট করে, ধীরে ধীরে মনে করো লোগো থাকে, তারপরে গাঢ় করে, কনসেন্ট্রেট করে, সর্বোচ্চ ডাইলুট করে, এগুলো পড়তে পারবো আর কি। তো নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে যে তরলটি পাওয়া যায় সেটি হলো কি বলতো, মূত্র। সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে কি হয়, জমা হয়ে থাকে। ওকে, তো দেখো বোমান্স ক্যাপসুলে অক্ষীয় দেশে থেকে, অক্ষীয় দেশ মানে হ্যাঁ এই যে প্রান্তীয় দিক থেকে আর কি। দেখো বোমান্স ক্যাপসুল অক্ষীয় দেশ থেকে, বোমান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটাকে কি বলা হয়, রেনাল টিউব বলা হয়, যেটা বললাম আর কি। অক্ষীয় দেশকে কি বলা হবে এখানে থেকে, এই যে এই জায়গাটাকে কি বলা হয়, রেনাল টিউব বলা হয়। এটার মধ্যে আবার কিছু আছে মোটা, কিছু আছে ঠিক আর থিন আছে। ওকে ওকে বলে হয়। এবং প্রতিটি রেনাল টিউব আবার 3টি অংশ বিভক্ত। একটা কি গোড়াদেশীয় বা নিকটবর্তী পেছানো নালিকা, আর একটা হলো হেনের লুপ, আর একটা হলো প্রান্তীয় পেছানো নালিকা, এগুলো। তো ঠিক আছে, তো এখানে দেখো এবার এখানে বলছে এখানে, তাহলে এখানে কি করছে আবার দেখো এখানে এই যে এটা গ্লোমুলাস, তাহলে এখানে কি হলো, এই যে রক্ত থেকে ইউরিয়া, প্রথমে এটা একটা আর্টারি ছিল তাই না, আর্টারিতে কি হলো আমাদের ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ নিয়ে ধমনীতে রক্তে প্রবেশ। ওকে, এখানে এসে কী করবে, যে কোষিক তালিকা বোমান্স ক্যাপসুলের ভেতরে গ্লোমুলাসে চলে গেল, এখানে হবে ছাঁকনি হবে, আলট্রাফিল্ট্রেট তৈরি করবে, তারপরে কি হলো এখানে বাকিটুকু চলে গেল, এই যে এখান থেকে চলে আসবে। আর এই যে এটা আসলে এটা কী করবে, আমাদের প্রবেশ করবে কোথায়, যে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ এবং খনিজ লবণ বৃক্ষ নালিকায় প্রবেশ করবে। তো নর্মালি কি গ্লুকোজ প্রবেশ করতে পারে না, মানে দেখা যায় না, নর্মালি গ্লুকোজ দেখা যায় না, ঠিক আছে। যদি বিভিন্ন ধরনের সমস্যা হয় তখন দেখা যায় গ্লুকোজের পরিমাণ দেখা যায়, গ্লুকোজ আমরা প্রবেশ করে না, খুবই কম। যেমন বলি আমরা যদি দেখি আমরা বিভিন্ন ধরনের কিডনির ফাংশনাল প্রবলেম থাকলে আমরা বৃক্ষেতে প্রোটিন দেখি আর কি, তারপরে গ্লুকোজ দেখতে পারি, ফ্যাটি অ্যাসিড দেখতে পারি, এগুলো আবার বিভিন্ন ধরনের নাম আছে। যেমন রক্ত যাইতে পারে, রক্ত গেলে হিমাচুরিয়া বলে থাকে, ঠিক আছে। রক্তও যায় রোগের কারণে, হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার কারণে যায় আর কি। ওকে, রক্ত আছে না অনেকদের মানে ওইরকম হয়, প্রসাবের সাথে রক্ত যায়। তাহলে এটা দেখা খনিজ লবণ বৃক্ষ নালিকায় প্রবেশ করে, ঠিক আছে। এগুলো বৃক্ষ নালিকায় প্রবেশ করার পর দেখো এখানে দফায় কী হবে, যে বাইরে বের হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে কি বলছে, গ্লুকোজ এবং প্রয়োজনীয় খনিজ লবণের আবার কী হয়, রক্তে প্রত্যাবর্তন হবে, যেহেতু এগুলো তো যায় না, প্রত্যাবর্তন হয় আবার প্রয়োজনীয় জিনিসগুলো। আবার দেখো আবার কী হচ্ছে বলতো, এখানে বৃক্ষ নালিকা থেকে রক্ত প্রয়োজনীয় পানি কী করে, প্রত্যাবর্তন করে, বাইরে বের করে দেয়। আবার এটা দেখো আবার এদিকে আছে, এখানে আবার কি ইউরিনযুক্ত পরিশোধিত রক্ত শিরায় প্রত্যাবর্তন। ওকে, এটা বলছে আর কি, মানে যে রক্তটা আসলো আর কি ওটা কি হবে, শিরায় চলে যাবে। তারপরে দেখো কি বলছে আবার এখানে, দেখো এই যে এদিকে আবার কী করতেছে, বৃক্ষ নালিকা থেকে রক্ত প্রয়োজনীয় উপাদান সর্বশেষ শোষণ এবং নিঃসরণ। শেষের দিকে আসে এইটুকু টার্মিনাল পর্যায়ে যেটা আছে আমাদের, ঠিক আছে। ওকে, প্রান্তীয় যেটা আমাদের একদম শেষ পর্যায়ে নালিকা আছে, এখানে আবার শোষণ হতে পারে, আবার কি হতে পারে, নিঃসরণ হতে পারে প্রয়োজন অনুসারে। অনেক ক্ষেত্রে আমরা এগুলো আচ্ছা বলবো না। তো বৃক্ষ নালিকায় সংগ্রহ নালিকা থেকে মূত্র নালিকার গম, এখানের মধ্যে কি করবে, এই যে আমাদের এখানে পেলভিসে আসবে, পেলভিস থেকে ইউরিটার মাধ্যমে কোথায় চলে যাবে, তো এখানে আমাদের এটার মাধ্যমে কোথায় আসলো, এই যে এখানে আমাদের সংগ্রহ নালিকা আসলো, এটা পেলভিস, এখানে আমাদের পেপলাকরণ করছে, এখানের মধ্যে কি আসলো আমাদের, এই যে এখানে আসলো, এই যে ফাঁকা জায়গা, এখানে আসার মাধ্যমে আবার এখান থেকে নালিকা দিয়ে চলে যাবো, মূত্রথলিতে চলে যাবে। ওকে, এগুলো বলছে আর কি। ওকে, এখন হলো বৃক্ষের কাজ আছে এখানে। ছোট দেয়, পরের দিন শেষ করে দেবার বিস্তারিত একটু বলে, এগুলো পড়ি একটু।